রিঅ্যাকশনারি হেমোরেজ এর ডেফিনেশনটা কি হচ্ছে? হেমোরেজ দ্যাট অকার্স উইথিন 24 hours of primary hemorrhage. The hemorrhage that occurs within 24 hours of primary hemorrhage, usually within 4 to 6 hours. Reactionary hemorrhage কাকে বলছি? The hemorrhage that occurs within 24 hours of primary hemorrhage. এই কথাটা বলতে হবে। Usually 4 to 6 hours after। তাহলে এইটা দেখো, এমন একটা ঘটনা হলো যে একটা পেশেন্ট আমরা অপারেশন করেছি, করে ছেড়ে দিয়েছি, আউটডোরে অপারেশন করেছি, ছেড়ে দিয়েছি, পেশেন্ট চলে গেছে বাড়িতে। 4-5 ঘন্টা পরে আবার দৌড়াতে চলে এসেছে, কী হলো? সেখান থেকে সাইড দিয়ে ব্লিডিং হচ্ছে। এটাই হলো রিঅ্যাকশনারি হেমোরেজ। ঠিক আছে? হেমোরেজ দ্যাট অকার্স উইথিন 24 hours, ইউজুয়ালি 4 to 6 hours অফ প্রাইমারি হেমোরেজ। অ্যান্ড হোয়াট আর দ্য কজেজ অফ রিঅ্যাকশনারি হেমোরেজ? কেন এটা ঘটছে? ফার্স্ট থিং, কজেস ইজ স্লিপিং অফ দি লিগেচার। আমরা প্রাইমারি হেমোরেজ যখন হয়েছে, হেমোরেজটাকে আমরা কন্ট্রোল করেছি ইউজুয়ালি বাই, আমরা কন্ট্রোল করি সাধারণত লাইগেশন, মানে ব্লিডিং পয়েন্টটাকে বেঁধে দেই। তাহলে ইউজুয়ালি আমরা লাইগেট করে দেই ব্লিডিং পয়েন্টটাকে, অথবা ডায়াথার্মিক কোয়াগুলেশন করে দেই, দিয়ে আমরা ব্লিডিংটাকে বন্ধ করি, অথবা হট কম্প্রেস করে আমরা করে রাখি, আস্তে আস্তে ব্লিডিংটা বন্ধ হয়ে যায়। এই 3টা ওয়েতে ইউজুয়ালি আমরা ব্লিডিংটা কন্ট্রোল করি। তাহলে এখন কারণটা কি হচ্ছে? কজেস ইজ স্লিপিং অফ দি লিগেচার। আমরা এমনভাবে বেঁধেছি, কোনো টেকনিক্যাল ফল্ট, দেখা গেল যে এটা শর্টলি এটাকে খুলে গেল। যখনই একটু জার্কিং হচ্ছে, পেশেন্ট মুভমেন্ট করছে, অথবা প্রেশার একটু রেইজ করছে, ওই লুজ নটটা স্লিপ করে গেল, তাহলে ভেসেলটা ওপেন হয়ে গেল, ব্লিডিংটা হলো। আরেকটা কি হতে পারে? ডিসলজমেন্ট অফ দি ক্লট। আমরা যখন পেশেন্টটাকে মপিং করে চেপে ধরে রেখেছি, আস্তে আস্তে ওখানে ক্লটিং হয়ে বন্ধ হয়ে গেছে। বাট সার্টেন যদি ইন্ট্রাআর্টেরিয়াল প্রেশার যদি রেইজ করে যায়, তাহলে ওই ক্লটটা ডিসলস্ট হয়ে গেলে আবার ব্লিডিং শুরু হয়ে গেল। এই একটা কারণ। আরেকটা কারণ হলো সিজেশন অফ দি রিফ্লেক্স ভেসোস্প্যাজম। যখন কোনো ব্লিডিং হয়, সেখানে বডির ন্যাচারাল মেকানিজম অলসো হেল্প টু কন্ট্রোল দি ব্লিডিং। সেটা কি হয়? ভেসোস্প্যাজম হয়। ভেসোস্প্যাজম হলে তখন তোমার দেন দি আর্টারিয়াল গুলো স্কুইজ করে যায় অ্যান্ড ব্লিডিং স্টপস। তাহলে যদি কোনো কারণে যখন এই ভেসো কনস্ট্রিকশনটা রিলিজ হয়ে যায়, ভেসো ডাইলেটেশন ঘটে, তখন কি হলো? ওটা ওপেন হয়ে গেল এবং মোর ব্লিডিংটা হবে। ইউজুয়ালি ইট হ্যাপেন্স উইথিন 24 hours, বাট ইউজুয়ালি উইথিন 4 to 6 hours। তাহলে আমরা রিঅ্যাকশনারি হেমোরেজ কাকে বলে আমরা জানলাম। উই নো হোয়াট ইজ রিঅ্যাকশনারি হেমোরেজ অ্যান্ড হোয়াট আর দ্য কজেস অফ রিঅ্যাকশনারি হেমোরেজ। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় হোয়াট আর দ্য কজেস অফ রিঅ্যাকশনারি হেমোরেজ, আই হোপ তোমরা বলতে পারবা। ওয়ান থিং ইজ ডিসলজমেন্ট অফ দি ক্লট, স্লিপিং অফ দি লিগেচার অ্যান্ড রিলিজ অফ দি ভেসোস্প্যাজম। এটার জন্য এটা আমরা রিঅ্যাকশনারি হেমোরেজ পাচ্ছি। অ্যান্ড ব্লিড স্টার্টস হোয়েন দেয়ার ইজ এ রেইজ ইন ইন্ট্রাআর্টেরিয়াল অর ইন্ট্রাভেনাস প্রেশার। তো অবভিয়াসলি প্রেশারটা রেইজ না করলে তোমার এই কাজগুলো ঘটছে না। ঠিক আছে? তাহলে ব্লিডিং দ্যাট অকার্স উইদিন দি 24 hours, ইউজুয়ালি 4 to 6 hours আফটার প্রাইমারি হেমোরেজ। অ্যান্ড কজেজ অফ রিঅ্যাকশনারি হেমোরেজের কজ হলো 3টা কজ। আচ্ছা, এরপরে আসছে সেকেন্ডারি হেমোরেজ দ্যাট অকার্স আফটার 7 to 14 days of surgery. The hemorrhage that occurs after 7 to 14 days of primary hemorrhage. ঠিক আছে? তাহলে আমরা আজকে we have done the operation today. Patient left the hospital and again returned to hospital for bleeding after 7 to 14 days. তাহলে পেশেন্ট যদি 7 to 14 days after return করে, then we should assume that this bleeding is secondary hemorrhage. What should be the causes of secondary hemorrhage? There should be slapping of the vessels due to infection. আমরা ডিউরিং দি অপারেশন আমরা কিছু ভেসেল লাইগেট করেছি, বাট ডিউ টু দি ইনফেক্টিভ প্রসেস উনটা ইনফেক্টেড হয়ে গেছে এবং ওই ভেসেল ওয়ালটা স্ল্যাপ আউট হয়ে গেছে। স্ল্যাপ আউট মানে একটা অংশ ছিঁড়ে চলে গেছে, পচে সেখান থেকে বের হয়ে গেছে, তাকে স্ল্যাপ আউট বলে। তাহলে কজ ইজ স্ল্যাপিং অফ ভেসেলস ডিউ টু ইনফেকশন, প্রেশার নেক্রোসিস অর ম্যালিগন্যান্সি। প্রেশার নেক্রোসিস মিনসটা কি জিনিস? হয়তো আমরা একটা অপারেশন করেছি, for the drainage I keep a drain tube inside the operation field. এখন ওই ড্রেন টিউবটা হয়তো কোনো ভেসেলের উপর দিয়ে গিয়েছে, আমি ওই সময়টা মেনশন করতে পারি নাই। পরে ওটা ফ্রিকশানে দেখা গেল যে ভেসেলের ওয়ালটা স্ল্যাপ আউট হয়ে গেল।
অথবা ইনফেকশনে স্ল্যাপ আউট হয়ে গেল, অথবা আমি কোনো ম্যালিগন্যান্ট সার্জারি করেছি, সেখানে পরবর্তীতে আবার ম্যালিগন্যান্সি এক্সটেন্ড হওয়াতে ব্লিডিংটা হলো। তাহলে এখানেও কজ তিনটা: স্ল্যাপিং অফ দি ব্লাড ভেসেলস ডিউ টু প্রেশার নেক্রোসিস অ্যান্ড ম্যালিগন্যান্সি, ম্যালিগন্যান্ট কেসে সার্জারি করার জন্য। ফার্স্ট এ ওয়ার্মিং স্টেন ফলোড বাই সাডেন সিভিয়ার ব্লিডিং। এক্ষেত্রে তোমাকে প্রথমে কি হয়, উন্ড থেকে একটু রেডিশ ফ্লুইড আসতে থাকে। উন্ড থেকে দেখলে বোঝা যাবে যে একটা রেডিশ ফ্লুইড আসছে, তখনই আমাকে অ্যালার্ট বা তোমাকে অ্যালার্ট হতে হবে যে দেয়ার মে ডেভেলপ সেকেন্ডারি হেমোরেজ অ্যান্ড লেটার অন দেয়ার ইজ সিভিয়ার ব্লিডিং শুরু হয়, কারণ একটা ভেসেল ওয়াল ইটসেলফ আউট হয়ে গেছে, ভেসেলটা ওয়াইডলি ওপেন হয়ে গেছে, সো সেখানে হিউজ ব্লিডিংটা হবে। কমন আফটার হেমোরয়েড সার্জারি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সার্জারি অ্যান্ড অ্যাম্পুটেশন, এবং কমনলি এই সিচুয়েশনটা পাই আমরা হেমোরয়েডাল সার্জারিতে। হেমোরয়েড কি? পাইলস। পাইলসটা আমরা সবাই জানি, বাট এর ডাক্তারি ভাষায় নাম হচ্ছে, মেডিকেল টার্ম হচ্ছে হেমোরয়েডস। যদি আমরা হেমোরয়েড সার্জারি করি সেখানে এরকম ঘটনা ইউজুয়ালি পেয়ে থাকি। আরেকটা হলো কি, যদি সার্জারি অন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট অ্যান্ড অ্যাম্পুটেশনস, এই জায়গাগুলোতে আমরা সেকেন্ডারি হেমোরেজ ফ্রিকোয়েন্টলি পেয়ে থাকি। তাহলে অ্যাকর্ডিং টু দি টাইমিং, হেমোরেজ could be classified into primary, reactionary and secondary hemorrhage. Now, according to the duration, we can classify the hemorrhage as acute hemorrhage and chronic hemorrhage. According to duration, we can classify the hemorrhage as acute hemorrhage and chronic hemorrhage. What do we mean by acute hemorrhage? It occurs suddenly. As for example, যে আমাদের একটা ইসোফেজিয়াল ভেরিক্স আছে, আমরা কেউ জানি না, উই আর নট অ্যাওয়ার অফ ইট। সাডেনলি দেখা গেল যে পেশেন্ট এসে কমপ্লেন করছে, সাডেনলি আমার হিউজ ব্লাড ভমিটিং হচ্ছে অ্যান্ড ব্ল্যাক স্টুল পাস হচ্ছে, দ্যাট ইজ সেখানে রাপচার হয়ে গেছে, হিউজ ব্লিডিংটা হচ্ছে, এটাকে আমরা বলবো অ্যাকিউট ব্লিডিং। তারপরে একটা অ্যাকিউট হেমোরেজ। তারপর একটা কি হচ্ছে যে ইসোফেজিয়াল ভেরিক্সগুলো রাপচার করে যদি তোমার পোর্টাল হাইপারটেনশন ঘটে, তাই তো? পোর্টোকেভাল অ্যানাস্টোমোসিস বডিতে কোন কোন জায়গায় আছে? 4-5টা জায়গা আছে। লোয়ার এন্ড অফ দি ইসোফেগাস, অ্যারাউন্ড দি আম্বলিকাস, লোয়ার এন্ড অফ দি রেকটাম অ্যান্ড বিয়ার এরিয়া অফ দি লিভার। এই কয়েকটা জায়গায় এখানে পোর্টোকেভাল অ্যানাস্টোমোসিস, সিস্টেমিক অ্যান্ড পোর্টাল সার্কুলেশন আছে। যদি কোনো ডিজিজ প্রসেসের জন্যে পোর্টাল হাইপারটেনশন হয়, তাহলে এই সমস্ত ভেসেলগুলো রাপচার করলে ব্লিডিংটা হতে পারে, এবং কমনের সাইড হলো লোয়ার এন্ড অফ দি ইসোফেগাস, যেটাকে আমরা ইসোফেজিয়াল ভেরিক্স বলে থাকি। তাহলে যাই হোক, এইটা হলো তোমার অ্যাকিউট হেমোরেজ। আরেকটা আসছে কি ক্রনিক হেমোরেজ। ক্রনিক হেমোরেজ বলতে কি বুঝি আমরা? ইউজুয়ালি যদি কোনো ব্লিডিং ডিজঅর্ডারের কোনো পেশেন্ট থেকে থাকে, মনে করো একটা পেশেন্টের ব্লিডিং ডিজঅর্ডার আছে, তার গাম ব্লিডিং হচ্ছে, তাহলে এই গাম ব্লিডিংটা কিন্তু হিউজ আকারে হয় না, আজকে একটু হলো, কালকে আবার একটু হচ্ছে, পরশু আবার একটু হচ্ছে, এইভাবে করে অল্প অল্প করে ব্লিডিংটা হতেই থাকে, এটাকে স্টপ করা যায় না ইউজুয়ালি। এটাকে আমরা বলি ক্রনিক হেমোরেজ, ঠিক আছে? তাহলে অ্যাকর্ডিং টু ডিউরেশন উই ক্যান ক্লাসিফাই অ্যাকিউট হেমোরেজ অ্যান্ড ক্রনিক হেমোরেজ। অ্যাকর্ডিং টু নেচার আমরা এটাকে ক্লাসিফাই করব কিভাবে? ইট মে বি ক্লাসিফাইড অ্যাজ এক্সটার্নাল হেমোরেজ অর রিভিলড অ্যান্ড কনসিলড হেমোরেজ, দুইটা ভাগে। According to the nature, we can classify it external hemorrhage and concealed hemorrhage. External hemorrhage, that is যে হেমোরেজটাকে আমরা সবাই চোখে দেখতে পাচ্ছি, ইট ইজ এক্সটার্নাল হেমোরেজ। সোর্স কিন্তু এখানে কোনো সোর্সের কোনো কথা নেই, মেবি আর্টারিয়াল, মেবি ভেনাস অর ক্যাপিলারি, হোয়াট এভার দ্য থিং। যে ব্লিডিংটা তুমি দেখতে পাচ্ছ চোখে, ইট ইজ এক্সটার্নাল। আরেকটা হচ্ছে তোমার ইউজুয়ালি কেমন কখন হয়? সফট টিস্যু ইঞ্জুরি হলে এক্সটার্নাল ব্লিডিংটা পাওয়া যায়। আর লিম্ব ভেসেল থেকে যে ব্লিডিংটা হয়, উন্ডস থেকে যে ব্লিডিংটা হয়, এগুলো সবই এক্সটার্নাল ব্লিডিংয়ের এক্সাম্পল, ঠিক আছে? কনসিলড হেমোরেজ আরেকটা, উই ক্যান কল ইট ইন্টারনাল হেমোরেজ। হোয়াট ইজ দিস? ইন্টারনাল হেমোরেজ অ্যাজ দি নেম ইন্ডিকেটেড অর কনসিলড হেমোরেজ অ্যাজ দি নেম ইন্ডিকেটেড, ইট ইজ নট ভিজিবল। This hemorrhage is not openly visible. You cannot see it in naked eye, okay? But there is hemorrhage. তাহলে এর এক্সাম্পলটা কি হচ্ছে দেখো, আমি আগে যেটা বললাম, you have got a blunt trauma in any part of your body and there develops a hematoma.
সোয়েলিং ডেভেলপ করলো। দ্যাট ইজ ইটস নাথিং বাট ডিউ টু ট্রমা some vessels become ruptured, blood comes out and accumulated in the subcutaneous plane. So there is a soiling. It is called hematoma. It is an example of concealed hemorrhage. And you cannot see it. You are imagine that there is a soiling, but you cannot see it. Okay. Another one, you have a patient have got ectopic pregnancy. Suddenly it ruptures. Huge blood accumulated inside the peritoneal cavity. You are assumed that from the signs and symptoms the patient have got severe bleeding, but you cannot see it until unless you open the abdomen. Suddenly you have got a trauma to the spleen or liver. Blunt trauma hoyese abdomen e spleen othoba liver kichu ekta viscous tomake ekta viscera tomake rupture hoye geche. There is huge bleeding inside the abdominal cavity. Patient's sign symptom, from the sign symptom you are assumed that the patient have got bleeding, but you are not seeing it your naked eyes. These are examples of concealed hemorrhage or internal hemorrhage. আবার দেখো এই concealed hemorrhage টা sometime may be revealed, that is open হয়ে যেতে পারে। সেটা কখন হচ্ছে? There is an bleeding from the rupture esophageal varix and the blood when comes through the vomiting. যখন esophageal varix rupture করে bleeding হয়, patient frequently vomit করে and this patient vomits the blood outside, then it is called revealed, that is হচ্ছে external bleeding হচ্ছে। blood পাস করে যাচ্ছে GI tract দিয়ে and stool দিয়ে এটা altered হয়ে tarry stool অথবা black color stool হচ্ছে, এটাকে তখন তুমি বলবা যে এটা হচ্ছে external hemorrhage হচ্ছে। তাহলে concealed hemorrhage may be external, but basic এটা হচ্ছে নেচারটা হচ্ছে according to nature আমরা বলবো it is external hemorrhage or internal or concealed hemorrhage. What are the examples of external hemorrhage? What are the examples of concealed hemorrhage that have been told? In type of intervention আমরা বলেছিলাম যে type of intervention দেখেও আমরা hemorrhage কে classify করতে পারি। একটা হলো সার্জিক্যাল হেমোরেজ, একটা হচ্ছে নন সার্জিক্যাল হেমোরেজ। সার্জিক্যাল হেমোরেজ কোনগুলা? what we make in the operation, during the operation, it is surgical hemorrhage. This hemorrhage is made by the surgeons in the operation theatre. It is called surgical hemorrhage. This results of injury and amenable to surgical control or from angioembolism, whatever the thing. And non-surgical hemorrhage টা কি জিনিস? যেখানে we did not intervene but there is still bleeding, সেটা কি হচ্ছে? It is a general oozing from all the raw surface due to coagulopathy. একটা পেশেন্টের কোথাও একটা wound আছে, সেই পেশেন্টের somehow coagulopathy ডেভেলপ করেছে। What do we mean by coagulopathy? মানে coagulation ফ্যাক্টরগুলো যদি কোনো ডেফিসিয়েন্সি থেকে থাকে তখন নর্মালি ব্লাড ডাজ নট কোয়াগুলেট। এইটাকে এই সিচুয়েশনটা যদি চলতে থাকে we called it coagulopathy. That is, there is some abnormality in the coagulation factors which is responsible for the clot formation. In the case of coagulopathy, there is no chance of clot formation. তাহলে কি হচ্ছে? ব্লিডিংটা কন্টিনিউ হচ্ছে। তাহলে হয়তো একটা পেশেন্টকে আগে যেটা বলেছিলাম যে একটা র সারফেস আছে, কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করেছে, সেখান থেকে তোমার কন্টিনিউয়াস উজিং হতেই আছে, এটাকে আমরা বলবো যে নন সার্জিক্যাল হেমোরেজ। It cannot be stopped by surgical means and requires correction of the coagulopathy. এই যে তোমার মানে নন সার্জিক্যাল হেমোরেজ যেটা হচ্ছে, এটাকে কিন্তু তুমি সার্জিক্যাল মিনস দিয়ে কন্ট্রোল করতে পারবে না until and unless you correct the coagulopathy. When there is correction of the coagulopathy, bleeding automatically stops.